রে বাস দেখোস না কোনোদিন? দেখছিস? তাহলে কি দেখা কি আছে? তাহলে তার সম্পত্তি বলতে কি কি ছিল? 7টি ঘটিকা, 2টি গরু আর 20টা ভেড়া। এবার সে তাদের সুব্যবস্থাপনার জন্য তাদের সম্পত্তি আস্তে আস্তে বাড়তে থাকে। তারা তখন কি করতো? ইলিয়াসের বিয়ের পরে সে সকালে সবার ভোর আগে উঠতো ঘুম থেকে, আর সবার পরে ঘুমাতে যেত। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলে। 35 বছর সেইভাবে পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করেছিল। তখন তার 200 ঘোড়া 150 গরু 150 গরু মোষ, মানে শুধু গরু না, গরু মোষ, আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়া দেখাশোনা করে, যাকে বলা হয় কিসেন, মাইনে রাখ, বুঝেছিস? তারা দেখাশোনা করত। ভাড়াটে মজুরিরা 2 ধরনের কুমিশ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা ইলিয়াস তখন খুব বলবলাও, মানে খুব বড় লোক, নামডা। পাশের সকলেই তাকে ঈর্ষা করে। আশেপাশের লোক তাকে ঈর্ষা মানে হিংসা করে। বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। সবাই বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। বুঝুন, মরবার দরকার কি, ওর তো কোনো কিছুর অভাব নেই। এগুলোকে ঈর্ষা বলে, অর্থাৎ হিংসা করা বলে। রিয়া, তোর কপালে দুঃখ আছে আজকে, দেখ না। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। যে যখন বড় লোক হয় তার সঙ্গে ভালো ভালো লোকের পরিচয় হতে থাকবে, তাই তো? এটাই স্বাভাবিক। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। ভোজ্য মানে খাবার, আর পানীয় মানে জল, দুধ, এইসব দিয়ে সে সেবা করে। যে যখন আসুক, কুমিশ বা চা, শরবত আর মাংস সব সময়েই হাজির। সর্বনাশ করেছে। এত যদি মাংস টাংস খেতে দেয়, ঠিক আছে, তাহলে তো ফসল, ওদের সম্পত্তি তো মানে ওইগুলো তো, সেগুলো যদি খেতে দেয় সব সময়, তাহলে তো সম্পদ নষ্ট হয়ে যাবে, তাই না? অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়। অনেক অতিথি এলে 2টো ভেড়া মারছে। সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হতো। মেয়ে ঘোড়া। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড় লোক হওয়ার পর তারা আয়ুষী হয়ে উঠল। আয়ুষী মানে বুঝিস? অলস আর শৌখিনতা, শুধু যাকে বলা হয় ফাজিল ছেলে। ফাজিল, বুঝিস? বড় লোক হয়েছে, ঠিক আছে, গায়ে হাওয়া লেগে বেড়াচ্ছে, গাড়ি কিনে ঘোড়ার পিঠিতে, তখন তো গাড়ি ছিল না, ঘোড়ার পিঠে চড়ে টগড় বগড় আর যাকে তাকে যাত্রা কথা বলা, ঠিক আছে, যখন তখন যাত্রা খাওয়ানো, এই হচ্ছে ব্যাপার। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। বড় ছেলেটা কি হলো? মারামারির মধ্যে পড়ে ডেড। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো। ছোটটা এমন একটা বউ নিয়ে আসলো যে তার বাপের আদেশ, ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। ভাগ্য দিলে কি হবে? টান পড়বে না?
তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। মড়ক বুঝিস? এক ধরনের রোগ, যেটা লাগলে ছাগল গরু সবই মরে, ভেড়া মুরগি হাঁস মরে যাচ্ছে, রোগ হয়েছে বলিস না। তারপরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে বুঝিস? সমস্ত মাঠ পুড়ে গেছে, খরা, একে বলে দুর্ভিক্ষ। ঠিক আছে, ধান মাঠে ফসল হয়নি, সব পুড়ে গেছে, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজ মানে চোর বা ডাকাত, সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, মানে সে যত বুড়ো হতে লাগলো, তার অবস্থা তত পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াসের বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশা একেবারে চরমে নেমে গেল। যা ছিল সব বেঁচে দিয়ে দুর্দশা আরো নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে। যারা ওকে চেনে না তাদের বাড়ি থেকে তাদের কাজ করে খেতে হতো, তাদের কিন্তু কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা মোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শ্যামশ্যামাগী। তার বৃদ্ধা স্ত্রীর নাম কি? শ্যামশ্যামাগী। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটি মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন আর কেউ নেই। মোহাম্মদ শাহর বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজেই ধনীও নয় গরিবও নয়, সে নিজে ধনীও নয় গরিবও নয়, মধ্যবিত্ত। তবে থাকতো সুখে, বুঝেছিস? আর লোকও ভালো। ইলিয়াস অতিথি বাদশাহের কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। ইলিয়াসকে বলেছিল কি, তুমি আমার সঙ্গে এসো, আমার বাড়িতে থাকো এবং বুড়িটাকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে। কি করবে? তরমুজের খেতে কাজ করবে। আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে, তখন তো তরমুজ হয় না। শ্যামশ্যামাগিও ঘটিকাগুলিকে ধুইতে পারবে। ঘটিকা মানে গাইগুলোকে ধুইতে পারবে। ঠিক আছে, কুমিশ তৈরি করতে পারবে। কুমিশ মানে কি? পানীয়, এক ধরনের পানীয়। আমি তোমাদের দুজনকে খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। বলছে খাওয়া পড়া দেবো, এছাড়া যদি কিছু লাগে সেটা বলবা, দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরদের ঘরে কাজ করে খেতে লাগলো। ভাড়াটিয়ার মতো মানে কাজ করে খেতে লাগলো এবং তার ঘরেই থাকতো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সহজ হয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। যতটা পারতো কাজ করে, কথা বলিস না, যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহ লাভ হলো, কারণ নিজেরা একদিন মরিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। কারণ নিজেরা একদিন তারা মরিব ছিল, তাই তারা কাজে কোনোদিন ফাঁকি দিত না, বুঝেছিস? তাছাড়া তারা অলস নয়। তাছাড়া যে যাচ্ছি যাবো খানি পারছি নিয়ে এইসব করে না, যেটুকু পারে সেটুকু করে, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তবু
যতই কাজ করুক তবু এদের অবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো। মোহাম্মদ শাহর একদল অতিথি এসে একদল, তাদের মধ্যে একজন ছিল মোল্লা সাহেব। চিনিস মোল্লা সাহেব? মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। মোহাম্মদ শাহ কি বললো? একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। বুঝেছিস? মানে চামড়া ছাড়িয়ে রান্না করে মাংস করে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দেবে আর কি নাকি দিল। মেঝে কম্বলের উপরে পাতা উষ্ণে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। কুমিশ বুঝিস? পান মানে কুমিশ পান করতে করতে গল্প করতে। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশে দাঁড়িয়েছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? এই পর্যন্তই থাক। মুখে কিল মারবো। কবার পড়া চেয়েছিলাম, দিয়েছিলি? হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কিভাবে এমন প্রশ্ন করেছিল? হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? মনে করে যে উনি একটা ছাগল, তাই জন্য বলিস এরকম কথাটা। তাই নাকি স্যার বলা? তাই না? তাই নাকি? এসআই পদ্ধতিতে বলের এককে কি বলা হয়? বলবো স্যার? আইজাক নিউটন। নিউটন বলা হয়। বলের সূত্র সমান, বল সমান সমান কি হবে? বল সমান সমান কি হবে? বস্তুর ভর গুণ বলের প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ। এটাকে সংক্ষেপে যদি লেখা হয় তাহলে আমরা কি লিখব? সাংকেতিক চিহ্ন হিসাবে বল সমান সমান এফ, আর বলের বস্তুর ভর সমান সমান এম, আর বলের প্রভাবে বস্তুর উৎপন্ন যে ত্বরণ সেটা হচ্ছে এ। তাহলে কি হবে? এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, নিউটনকে আমরা কি চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারি? এন। অভিকর্ষর বল কাকে বলে? একটা হাতের উপর যদি বাদ করা নিই তাহলে দেখি তুলো এবং ঝোলা ইট, তাই দাদা? ঝোলা ইট পৃথিবীর উপরের দিকে টানছে এবং উপরের দিকে পৃথিবীর টান, নিচের দিকে উপরের দিকে টান, পৃথিবীর নিচের দিকে টান। ঠিক আছে, এই টানকে আমরা বলি অভিকর্ষের বল বা বস্তুর ওজন। এটা আমরা দেখেছি, তাই তো? ওজন বা বল কাকে বলে? ওজন বা বল কাকে বলে? যেরকম মাপা হয় তাকে ওজন বলে স্যার।
ওজন পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুর ওজন বা বল বলা হয়। আর যে বল প্রয়োগ করা হয় তার মাপকে কি বলে? তার মাপ বা ওজনকে কি বলে? তার মাপ বা ওজন কত? বলো বলো। 9.8 9.8 নিউটন নিউটন। পার গ্রাম। সেন্টিমিটার বললে হবে না, সেন্টিমিটার বললে হবে না। স্প্রিং তুলা কাকে বলে? ও পড়া দাওনি। এই পড়া পড়বি। ও তো পড়া দাও কেন তুমি? অমনের মানুষ হবা, বনগুড় হয়ে যাবে নাইলে। ও তো পড়া দিবা না, মাথা ব্যথা শুনতে হবে না। ঘর্ষণ বল কাকে বলে? আমি পড়ে আসবে, এখনো পড়িনি। আচ্ছা, একটা পেন। নীল পেন ওইটা একটি বলের জন্ম কিভাবে হয়? ওইটা নীল পেন এই নীল কালিটা শেষ করিস না, নীল কালিটা শেষ করিস না। ডেট লিখবে ডেট ডেট লেখার জন্য আছে, যতক্ষণ না কালো কালিটা আছে। কোনটা কালো স্যার? ওইটা হ্যাঁ এই না, ওরে দাও। এরিয়া পড়ে নে। আই এ হাবু বল। ভবানী প্রসাদ মজুমদার। প্রসাদ কি? থানায় গিয়ে সেদিন ভোরে বললাম কেঁদে হাবু নালিশ আমার এইগুলোকে লিখে দেখাতে হবে, না দেখে যা লিখে নেয়। আমি সারাদিন রাত ভগবানকে ডাকি এগুলো পড়া হওয়া সবাই জানে, তুই লিখে নেয় ধরে। বর্দা ঘরে 7টা বেড়া মেজদা পোষে 8টা কুকুর যতই বারণ করো কি জানো ওয়া থেকে ওয়া ওয়া লিখতে দিচ্ছে অ থেকে চন্দ্রবিন্দ্র। আগে দেখতে না চা পারবে না দারোগা বাবু এবং হাবু লেখককে? কেন এ ফাইল বল দিবি নি। ভবানী প্রসাদ মজুমদার। মজুমদার মজুমদার। কিন্তু কে থানায় গিয়েছিল? হাবুরা কয় ভাই বোন ছিল? বর্দা, মেজদা, শেষদা আর হাবু 4 ভাই। কটা হচ্ছে? হাবু কি পুষতেন? কতগুলো? আবোটা আবার কি কতগুলি পায়রা পুষতো হাবু? সেটা বলতে পারছো না কেন? 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়িয়ে। তাহলে 150টা পায়রা হচ্ছে না? কে কি পুষতো বল? হাবুরা যে 4টে ভাই। বর্দা কি পোষে? বর্দা পোষে 7টা বেড়া মেজদা, শেষদা। শেষদা কয়ে কি হয়? শেষদা পাগল 10টা ছাগল। ও স্যার তুমি আমাকে বলেছো যে কয়ে কি হয় তাই লিখতে? ক থেকে চন্দ্রবিন্দ্র পর্যন্ত লিখতে বলিস। ও এখন শব্দ বল না। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে নে আই। কথা কম বল, যেটা বলে সেটা শোন। কি লিখতে বলেছে? আরে ক খ ক খ থেকে চন্দ্রবিন্দু। তো ও তো লিখছে। হ্যাঁ তখন সেটাই তো বলছে। ও বলছে কয়ে কি হয় সেইগুলো লিখে আন। দে, পেন দে। যা। কয় কা হয় কয় কি হয় ও স্যার ছুটি হবে। কয়ে কাকাতুয়ার মাথায় ঠ্যাং। আমি বলছি ও লিখছে ওটা। বল। সবকিছু বেশি বেশি মনে করো। 4 গুণা দিলো। আবুদের বাড়িতে যে 4টে ভাই, ওরা 4টে ভাই কি কি বসে বল। এ রিসা বর্দা কি পোষে 7টা বেড়াল আর মেজদা পোষে 8টা কুকুর আর শেষদা পাগল 10টা এই ছাগল খাতাটা কেকের খাতা আবু নিজে 150টা 150টা পায়রা পায়রা পোষে। তাহলে কতগুলি পশু হাবুদের বাড়িতে আছে বল? আবুদের বাড়িতে কতগুলো পশু আছে? এই খাতা কিরা পেইলো বেশ আর একটা কে পেইলো প্রথমে 7টা, না না নেই ও তাই তো? 4 ভাই, 4জন ভাই আমরা এক ঘরেতেই থাকি। দুঃখে আমি সারাদিন রে ভগবানকেই রাখি। বর্দা ঘরে 7টা বেড়াল বসে। তুই কি বললি? পোষেন ছোট বড়। শেষদা
8টা কুকুর পোষে, তাহলে 7 আর 8 কত হয়? 15। যতই বারণ করো, তাহলে 7 আর 8 কত হয়? 15। শেষদা পাগল 10টা ছাগল, 15 আর 10 কত হয়? 25। রাখেই ঘরেই বেঁধে, বন্ধে তাদের প্রাণ যায় যায় মরছিকে দেখে দে। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখতে পারো ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বিজয় কাবু বললেন করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবে যেসব উড়ে। তাহলে 150 আর ওই 25, 75, 175টি প্রাণী হাবুদের ঘরের মধ্যে থাকে। এই একটা ঘরের মধ্যে যদি 150টা প্রাণী থাকে আর ওরা 4 ভাই থাকে, তাহলে ঘরটার অবস্থা কি হবে? তারপরে আবার যদি জানলা দরজা সব বন্ধ থাকে সব সময়, তাহলে কি হবে? সেই হবে, যা হওয়া সেটাই হবে। খোকার বুদ্ধি পড়বি, পড়ে আসি সেটা সবটা। দারুণ রেগে বললে রাজা, করলি কি তুই খোকা, আঁকার কথা প্রজাপতি আঁকলি শুয়োপোকা। পুজো ছুটি পড়েই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা। রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে খোকা, আমায় তুমি নিহাত দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ায় কাজে আমি দিনে মোটেই ফাঁকি, এখনো তো পুজোর ছুটি 7টা দিন বাকি, 27টা দিন বাকি। ততদিনে এটা কি আর থাকবে শুয়োপোকা, প্রজাপতি হবে হবে নইকো আমি বোকা। বুঝেছিস? সবটা পড়া দিয়ে রায়হান এদিকে আয়, পড়। এই দে, সামনে যা সামনে যা সামনে যা, পড়। প্রথমে 1 নম্বরে আছে সাইকেল, নাম্বার 1 সাইকেল 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 সাইকেল। 2 নম্বরে আছে ট্রেন, এন এর এম লিখছি কেন? ট্রাম আছে, ট্রাম ট্রাম, ঠিক আছে। নাম্বার 3 তে বোট, BOAT বোট। 4 নম্বরে কি আছে? ট্রেন, TRAIN ট্রেন। নাম্বার 5 কার, CAR কার, গুড। জোরে জোরে বল। এখান থেকে বেছে বেছে নিয়ে এগুলো লিখতে হবে, আর এইগুলোতে সব ইডি যোগ করতে হবে। এই যেমন CAT ক্যাট, এর এখানে লিখে CAT ক্যাট, তার সাথে ইডি যোগ করছে ক্যাট, এগুলো সব ইডি যোগ করতে হবে। তাহলে এইখান থেকে দেখে দেখে এখানে লিখতে হবে আর ইডি দিতে হবে। সন্ধ্যায় ছাগল ছানা ষাঁড়কে, ষাঁড়ের সঙ্গে কোন বনে গিয়েছিল? অন্য বনের ভিতর, ঠিক আছে। ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগল ছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ষাঁড়কে ছাগল ছানা ভেবেছিল যে এও ঘাস খায়, আমার মাও ঘাস খায়, তাহলে আমার মা কেন এত বড় হতে পারেনি? এ কথা ভেবে ষাঁড় ছানাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গা তুমি কি ঘাস খাও, তুমি তাই এত বড়, আমার মা তো এত বড় হয়নি। তখন ষাঁড় কি উত্তর দিয়েছিল? বলেছিল, আমি ভালো ভালো ঘাস খাই, তাই আমি বড় হয়ে গেছি। বুঝেছিস? ছাগল ছানার মনে সাধ জেগেছিল, সেও ষাঁড়ের মতো ভালো ভালো ঘাস খেয়ে বড় হবে। আইসা পাখির জঙ্গলে গিয়েছিল ষাঁড়ের সঙ্গে ঘাস খেতে। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন?
শিয়ালকে দেখে ছাগলছানা কি বুদ্ধি বার করেছিল, অবলম্বন করেছিল? সেটা কিভাবে সে বলেছিল? লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোট এক গ্রাস। তাই তো? যখন শিয়াল বাঘের লেজের সাথে নিজের লেজের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নরহরির কাছে আসলো, তখন নরহরি দাস ওদেরকে দেখে, শিয়াল এবং বাঘকে দেখে কি বলেছিল? দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। মুখস্থ করস নাই বল? তাইলা বাইতে যাইতেছ কে? বাইতেছ কে? যেখানে মাঠের পাশে বন আছে ড্যাশ, কি হবে? যেখানে মাঠের পাশে বন আছে আর সেখানে এই বনের পাশে একটি গুহায় ছাগল বাঘ শিয়ালকে দেখে বাঘ শিয়ালকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। বাঘ ভাবে ড্যাশ, বাঘ ভাবে যে শিয়াল তাকে তাকে ফাঁকি দিয়েছে। ফাঁকি দিয়েছে, তাই তাকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে এসেছে। 9, 10 পর্যন্ত পড়া। বলছি, ও স্যার এতখানি পড়া দিচ্ছ কেন? তোরা কতখানি ক্লাসে উঠি পড়লি? সেটা তো একবার বলছি নি। এই শব্দ অর্থগুলো পড়ে আসবি। আনন্দ মানে অনুমান, ড্রাইভার মানে চালক, দার্জিলিং মানে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, হিমালয় মানে ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা, মিঠাই মানে মিষ্টি, দুষ্টু মানে খারাপ, গ্রাস মানে গিলে ফেলা, আর কি আছে মজদুর মানে শক্তপোক্ত, চাঁদি মানে রূপ। বইয়ে নেই।